আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, এই দেশের মাটির জন্য রাজনীতি করেন, সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি। কথাটি কি সেই কথা? সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তাদেরকে বলছি, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম গণতন্ত্রকামী জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। 2014 সালের পর থেকে অর্থাৎ 2015 সালের 7 জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসন আমল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আর এই জন্যই প্রশ্ন উঠেছে তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল? আজকের তরুণ সমাজকে, নতুন প্রজন্মকে যেহেতু আমি বলেছি যে ভবিষ্যৎ তোমাদের, দেশ তোমাদের, দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। প্রচার করলে তখনকার সরকারের উপর কি এমন চাপ পড়তো? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। দীর্ঘ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে, একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এইটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আপনি বিএনপি না করেন, আপনি ধানের শীষের সমর্থক না হন, আপনি যদি সচেতন নাগরিক হন, আপনি যদি রাজনীতি সচেতন একজন মানুষ হন, তাহলে তারেক রহমানের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনার পর আপনি অন্তত এইটুকু বলবেন, ইয়েস, তারেক রহমানই এই জাতির জন্যে যোগ্য নেতা, এই জাতির জন্যে সময় উপযোগী নেতৃত্ব তারেক রহমানের কাছ থেকেই সম্ভব। স্মরণ করছি আমার সেই সকল কর্মী বাহিনীকে, ভাইদেরকে, বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের প্রতিটি জায়গায়, বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে আজ প্রতিষ্ঠিত, বাংলাদেশের মানুষের মনে শক্তভাবে আজ প্রতিষ্ঠিত। আমি আমার সেই ভাইদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা আত্মত্যাগ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তারেক রহমানের রাজনীতিতে, তার নেতৃত্বে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে। তারেক রহমান কখনো আমিত্বে বিশ্বাসী নন। আমি করেছি, আমারই অবদান, এটি তারেক রহমান কখনো বলেন না। কিন্তু একটি বিষয়ে তারেক রহমান আমার এই শব্দটি ব্যবহার করেন খুব জোরালোভাবে। কখন জানেন? যখন তারেক রহমান বলেন আমার কর্মীরা রাজপথে জীবন দিচ্ছে, আমার কর্মীরা মামলা হামলা খাচ্ছে, আমার কর্মীরা গুম হচ্ছে, পঙ্গু হচ্ছে, অন্ধ হচ্ছে, আমার কর্মীরা তবুও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমার হাজার হাজার কর্মী ভাইয়েরা, আমার শত শত নেতাকর্মী গুম ও খুনের শিকার, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবী মামলা ও নির্যাতনের শিকার। বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা নতুন করে শুরু হয়েছে। আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ ও আন্দোলন সংগ্রামে কর্মীদের অবদান সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তারেক রহমান। গণতন্ত্রের মুক্তির এই আন্দোলনে আজ বন্দী আমার হাজার হাজার কর্মী ভাইয়েরা, আমার শত শত নেতাকর্মী গুম ও খুনের শিকার, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবী মামলা ও নির্যাতনের শিকার। তারপরেও এই দলের নেতাকর্মীরাই রাজপথে আছে। এই দলের নেতাকর্মীরা তারপরেও গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ থেকে পিছনে ফিরে আসেনি। আজ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত, শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন।
শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। মধ্যমণি মহানুভব নেতা জাতীয়তাবাদীর অগ্রদূত। দেশনেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কথাটা বলেছিলেন। একই সাথে তিনি আরো একটি কথা বলেছিলেন যে ওদের হাতে আছে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনোদিন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি, এবং আপোষ করেননি বলেই সেদিন খালেদা জিয়া বলতে পেরেছিলেন ওদের হাতে আছে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। ঘন ঘোর দুর্দিন দেশের প্রতি মমত্ব বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে। বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি দিয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। যদি চক্রান্ত মানুষ আজ একটি প্রশ্ন তুলেন, এই ভোট ডাকাত নিশিরাতের অবৈধ সরকার এরা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে, বিএনপি কি পারবে? প্রশ্ন করে না প্রিয় ভাই বোনেরা? আসুন, যদি কেউ পারে, বিএনপি ক্যান ডু ইট, বিএনপি ক্যান ডেলিভার। আমি শুধু কথার কথা বলছি না। 1975 সালে একদলীয় বাকশাল তৈরি হয়েছিল, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র কে করেছিল? বিএনপি, শহীদ জিয়ার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে। 1975 সালে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে বিলুপ্ত করে প্রেসিডেন্সিয়াল ফর্ম করা হয়েছিল। আবার 1991 সালে সেই সংসদীয় গণতন্ত্র কে করেছিল? খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছিল। প্রিয় ভাই বোনেরা, 1974 সালের বটমলেস বাস্কেট কে বানিয়েছিল? বটমলেস বাস্কেট, দুর্ভিক্ষের দেশকে বানিয়েছিল শেখ মুজিব তথা আওয়ামী লীগ। সেই বটমলেস বাস্কেট থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে খাদ্য রপ্তানিকারক দেশ কে বানিয়েছিল? বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1972 থেকে 1975 হোক, 1996 থেকে 2001 হোক, দেশকে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অরাজক অবস্থা থেকে মুক্ত কে করেছিল? বিএনপি করেছিল। বাকশাল আমলে যেই উচ্চ আদালতের বিচারকরা আছেন তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটি শেখ মুজিব নিজের হাতে নিয়ে এনেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণের শাসনে বিশ্বাস করেন, আইনের শাসনে বিশ্বাস করেন। সেই আত্মবিশ্বাস ছিল বলে সেই ক্ষমতা তিনি জুডিশিয়াল কাউন্সিলকে উনি দিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে বিএনপি 91 সালে 80,000 কলকারখানা তৈরি করেছিল দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশকে এমার্জিং টাইগার করেছিল। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে 5,000 টাকার কৃষি লোন মৌকুফ করেছিল, 10,000 টাকার কৃষি ঋণের শীত মৌকুফ করেছিল, 25,000 টাকা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ করেছিল। বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিএনপি করেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি পারে বলেই বিএনপি এই কাজগুলো করেছিল। কাজেই আজ যাদের মনে প্রশ্ন বিএনপি পারবে কিনা, বিএনপি অতীতে একবার নয়, দুইবার নয়, অনেকবার করে দেখিয়েছে যে একমাত্র বিএনপি করতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষও যা নিয়ে গৌরব করে, যেমন একটি হচ্ছে গার্মেন্টস সেক্টর, অপরটি হচ্ছে রেমিটেন্স অর্থাৎ প্রবাসে যারা আছেন। এই দুটি সেক্টর বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। যে গার্মেন্টস শিল্প কারণে বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচিত, এই সেক্টরের উন্নয়ন কল্পে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান আছে। নতুন করে গড়বে দেশনেত্রী, স্থাপিত হবে উন্নত বিজয় পতাকা। প্রিয় ভাই বোনেরা, আজ
বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত। শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। বলিষ্ঠ মন শ্রেষ্ঠ দেশপ্রেমিক মেঘলুপ্ত। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা আছে। আমি প্রতিটি গায়েবী মামলা কাঁধে বহনকারী। অফুরন্ত প্রাণে মেতেছিল বাংলা। শুধু আমার দলের নেতাকর্মী নয়, আমরা কি দেখেছি? সাধারণ মানুষগুলো, সাধারণ যুবকগুলো, সাধারণ তরুণগুলো যে কোটার আন্দোলনে আমরা কি দেখেছি? যে তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে হ্যাঁ, কোটা বিন্যাস করতে, রিফর্ম করতে তারা অনুরোধ জানিয়েছিল, আহ্বান জানিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? এটি ছিল একটি সামাজিক আন্দোলন। এটি ছিল একটি সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনকে আমরা দেখলাম কি নির্মমভাবে, বর্বর জঙ্গলিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে আমরা দেখেছি কিভাবে এই মানুষগুলো নির্যাতিত করা হয়েছে, মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে। আজও আমরা কি দেখি? যে আজও প্রায় অনেকগুলো মানুষ জেলখানায়। একদিকে গিয়ে বলছে কোটা মেনে নিলাম, কোটা করে দিলাম, আরেকদিকে দেখা যাচ্ছে এই যুবকগুলোর লাশ নদীতে ভেসে উঠছে। এই যুবকগুলোর বহু সংখ্যক মানুষ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরছে। এই হচ্ছে তাদের আসল রূপ। দেশনেত্রী স্থাপিত হবে উন্নত। আমরা যারা আজকে এখানে উপস্থিত, আমি, আমার পাশে মঞ্চে যারা উপস্থিত আছেন, আপনারা সামনে যারা উপস্থিত আছেন, এখানে বহু মানুষ আছেন হয়তো রাজনীতি করেন না, বিএনপি ধানেশী শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে সমর্থন করেন, বিএনপিকে। এর বাইরেও বহু মানুষ আজকে আমার সামনে উপস্থিত আছেন। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু হাজার লক্ষ মানুষ আজকে এখানে সংযুক্ত আছেন। আপনারা বহু মানুষ আছেন যারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন। আমরা যারা বিএনপি করি, আমাদের প্রতি যখন অবিচার করা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর প্রতি যখন অবিচার করা হয়েছে, আমরা দেশের মানুষকে বলেছি, চিৎকার করেছি। বিচার বিভাগের যে এই কাজগুলো, এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। যখন দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যাভাবে যখন জেল দেওয়া হয়েছিল, আমরা প্রতিবাদ জানিয়েছি। অনেক লোক বলেছে হ্যাঁ, এটা তো বিএনপি বলবে বিচার বিভাগের নামে, কিন্তু অপ্রিয় হলেও সত্য। আজ বিএনপির কথা 100-তে 100 ভাগ সত্য হয়েছে যে এই বিচার বিভাগের উপরে তালি দেবার সময় আসে নাই, আরো 1 মিনিট পরে তালি দেন। শুনে নেন কথাটা পুরা। এই যে বিচার বিভাগের বছরের পর বছর আমরা বলেছি যে এই বিচার বিভাগ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। আজ এই কথা 100-তে 100 ভাগ সত্য হয়েছে। কিভাবে? দেশের মানুষের যে আস্থা নেই, কিভাবে? মাত্র 3-4 দিন আগের ঘটনা, বদরুন্নেসা কলেজের একজন ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা পত্রপত্রিকা দেখেছেন না? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। সেই ছাত্রী প্রীতির বাবা জনাব জামাল উদ্দিন অল্প 1 লাইনের একটি কথা বলেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বিচার চাইবেন না? সাধারণ মানুষ, কোনো রাজনীতি করে না, কিছুই করে না, একটি কথাই সে বলেছে যে তিনি মেয়ের হত্যার বিচার চান না। কেন চান না? কারণ দেশে কোনো বিচার নেই, কার কাছে বিচার চাইবেন? প্রিয় উপস্থিতিবৃন্দ, জামাল উদ্দিন কোনো বিএনপি করে না, সে বাংলাদেশে একজন সাধারণ মানুষ। আজ জামাল উদ্দিনের কথা থেকে বাংলাদেশের সমগ্র বিচার ব্যবস্থার প্রকৃত আসল চিত্র ফুটে উঠেছে। দেশে আজ কোনো বিচার নেই, বিচার শুধু আওয়ামী লীগের জন্য, দেশের কোনো সাধারণ মানুষের জন্য বিচার নেই। এটি কি ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা?
এটি আমাদের মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা ছিল না। উপস্থিতিবৃন্দ, বিচার বিভাগের ধ্বংস এখান থেকেই শুরু হয়নি। যেদিন খায়রুল হক নামে এক বিচারপতি বিচার বিভাগের অন্যতম যে কলঙ্ক, যেদিন বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিল, সেদিন থেকেই এই বিচার বিভাগের ধ্বংস শুরু হয়েছে। মহানুভব নেতা জাতীয় কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে কোনো একটি সংস্থার মধ্যে একজন করে প্রধান থাকে। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেখানেও একজন প্রধান আছেন, সাংবিধানিকভাবে তাকে বলা হয় প্রধান বিচারপতি। 1-1.5 বছর আগে আমরা বেশ একটা নাটক দেখলাম। কি সেই নাটক? আমরা দেখলাম যে বাংলাদেশের সিটিং বিচারপতি, যাকে এই অবৈধ সরকারে নিয়োগ দিয়েছিল, সেই বিচারপতিকে আমরা দেখলাম কিভাবে জোর করে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো। এখন এবং শুধু তাই নয়, যেই মানুষটিকে তারাই প্রধান বিচারপতি, এই যে দলটি, যেই দলটি জোর করে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে ক্ষমতা দখল করে, এই দলটি এই মানুষটিকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল। হঠাৎ কেন তারা তাকে এইভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিল? কারণ সবকিছুর একটি সীমা থাকে। এই ভদ্রলোক মানুষটি যখন দেখলেন যে না, দিস হ্যাজ বিকাম টু মাচ, একটির পর একটি জোর করে অন্যায় আবদার তাকে দিয়ে করানো হচ্ছে, যখন আর মানা সম্ভব নয়, রং হেডেড অবৈধ শেখ হাসিনার আর কোনো আবদার রক্ষাকার, মিথ্যা আবদার রক্ষা করা সম্ভব না, যখন এই ভদ্রলোক এসকে সিনহা সাহেব যখন তার সাথে আর রায় দিলেন না, তার রায় পড়তে বা অস্বীকার করলেন, তখন তারা তার বিরুদ্ধে উঠে লাগলো। এবং শুধু একটি ঘটনা না, তার আগে আমরা দেখেছি মোতাহার সাহেব নামে আরেকজন বিচারপতিকে কিভাবে যখন বাধ্য করা হয়েছিল মিথ্যা রায় পড়ার জন্য, উনি যখন অস্বীকার করেছিলেন, কিভাবে তাকে গোয়েন্দা সংস্থা দিয়ে এসকে সিনহা সাহেবকে বলেন, মোতাহার সাহেবকে বলেন, তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে, এটি তাদের বক্তব্যই উঠে এসেছে। আমরা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করিনি। আপনারা কেউ জিজ্ঞেস করেছেন? বাংলাদেশের মানুষ কি তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছে? পায়নি। আমরা তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি। তারাই, যেহেতু এই মানুষগুলো বিবেকবান, সেই জন্য তারা যখনই সুযোগ পেয়েছে তখন এসে জাতির সামনে দাঁড়িয়ে তারা বলেছে তাদেরকে কিভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন করে, টর্চার দিয়ে, ভয় ভীতি দেখিয়ে সেই কাজগুলো করতে বাধ্য করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয় নাই। আজকে পরিষ্কারভাবে শুধু বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে নয়, আজকে সমগ্র দুনিয়ার কাছে, সমগ্র জাতির কাছে একটি পরিষ্কার যে বাংলাদেশের প্রধান বিচারপতি, যারা বিচার দেবে, যারা ন্যায় বিচার করবে সাধারণ মানুষের জন্য, তারাই যেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত, তাহলে তারা কি করে সম্ভব সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়া, সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব? কি সম্ভব নয়। আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর ব্যাপারে কি দেখেছি? আজকে সকালবেলায় জানানো হয়েছে আমাকে ঢাকা থেকে যে বাধ্য করা হয়েছে বিচারপতিকে, সেই বিচারপতিকে 3 দিন ধরে আটকে রাখা হয়েছে ঘরে, এমনকি তার পরিবারের সাথেও তাকে দেখা করতে দেওয়া হয়নি। গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে আটকে রেখেছে এবং বাধ্য করা হয়েছে, তাকে জীবনের হুমকি দিয়ে, জীবনের ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে আমাদের প্রিয় নেত্রীর নামে মিথ্যা রায় দেওয়ার জন্য। আজকে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশের কোন বিচারপতি দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারবেন? পারবেন না। এই হচ্ছে বাংলাদেশের বিচার অবস্থা। দুর্দিনে যে দিয়েছিল আজ অবস্থা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আজ বাংলাদেশের সকল মানুষ
যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বারে বারে আমি একই কথা বলছি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, আজ সময় এসেছে তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান, আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সন্তান। কাজেই রাষ্ট্রের ওইসব জায়গায় গেলে কি হয়, কি আছে না আছে আমার জানা আছে। কাজেই এখানে আমার পাওয়ার কিছু নেই, আমি দেখে এসেছি। আজ 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 আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছি। কাজেই আমি ওগুলো দেখে এসেছি। ওগুলার মধ্যে আমার কোনো নতুনত্ব বলে কিছু নেই। আমার কাছে একটিই চাওয়া, যে জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যে জন্য আজকে আমার ৭৬ বছর বয়সী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও জেল খাটছেন, কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য? সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা। তারেক রহমানের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনার পর আপনি অন্তত এইটুকু বলবেন, ইয়েস, তারেক রহমানই এই জাতির জন্যে যোগ্য নেতা, এই জাতির জন্যে সময় উপযোগী নেতৃত্ব তারেক রহমানের কাছ থেকেই সম্ভব।